সবার মধ্যে একটা প্রতিযোগিতা। আওয়ামী লীগের একটা থিসিস, আওয়ামী লীগের একটা এন্টি থিসিস দাঁড় করাতে হবে। আওয়ামী লীগ এসে ভারতীয় শিল্পীদের দিয়ে গান গাওয়াইতে হইতো, এখন 16 ডিসেম্বরে পাকিস্তানি শিল্পীদের দিয়ে গান গাওয়ানোর জন্য আমাদের পুরো অন্তর্বর্তী সরকারলীন সরকার বা যিনি উপদেষ্টা আছেন তিনি পুরোপুরি একদম মানে এতই সিরিয়াস না এটাই করতে হবে এখন। মানে এই এক্স্যাক্টলি এই জিনিসটা নিয়েই হচ্ছে যে তারা আগের দেশে। আমি একটু নূরের কাছে ব্যাপারটা একটু জানতে চাইবো যে নূর, এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন যে আওয়ামী লীগের থিসিসটার অ্যাবসলিউট এন্টিথিসিস, এবং এর ফলে কি চাপা পড়তেছে আপনি দেখেন। আওয়ামী লীগের অপরিসীম দুর্নীতি, তারা যে সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছে, সকল প্রতিষ্ঠান, আপনি বিচার বিভাগ বলেন, নির্বাচন কমিশন বলেন, সংবাদ মাধ্যমের যে মানে রাষ্ট্রীয়, আমি বেসরকারিগুলি কথা বলতে চাই না, রাষ্ট্রীয় সংবাদ কাঠামো বলেন, সবগুলি জিনিস ইনস্টিটিউশনগুলি যে ধ্বংস করছে, যেটার প্রভাব 50 বছরের দূর হবে না, সেগুলির কথা থেকে বাইরে হয়ে আমরা শুধু মানে থিসিস এর এন্টিথিসিস আমরা দাঁড় করাতে চেষ্টা করছি। আর দর্শকদের উদ্দেশ্যে একটু বলে রাখি, জনাব তারেক রহমানকে ইন্টারভিউ করার চেষ্টা আমি করে যাচ্ছি গত 3 বছর ধরে। জনাব তারেক রহমান এটা ভালো করে জানেন। জনাব তারেক রহমানের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি টেলিভিশনে বা ক্যামেরার সামনে কথা বলতে চান না। এটা আমার, যখন উনি নিষিদ্ধ ছিলেন তখন থেকে শুরু করে এখন পর্যন্ত তার সাথে কথা বলতে আমি চেষ্টা করে যাচ্ছি। সুতরাং তাকে আমি ইন্টারভিউ করি না, ব্যাপারটা এরকম না। তিনি আমার ইন্টারভিউ দেন নাই। জনাব নুরুল হক নূর, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই আওয়ামী লীগের থিসিসের এন্টি থিসিসটা কেন? এটা কথা সঠিক যে ধরেন দীর্ঘদিন ধরে তো এখানে ন্যাশনাল ইন্টারন্যাশনালি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে যে আওয়ামী লীগ একটা সেকুলার পার্টি, আওয়ামী লীগ একটা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, কাজী আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এইখানে ধর্মান্ধ বা উগ্র গোষ্ঠীর উত্থান হবে এবং একটা সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি হবে, যেটা এই সরকারের পতনের পরপর ইন্ডিয়ান মিডিয়াগুলো খুব জোরে সোরে প্রচার করেছে। এবং ট্রাম্পও দেখেছেন যে নির্বাচনের আগে কিন্তু স্ট্যাটাস দিয়ে টুইটারে বলেছিল যে বাংলাদেশে মাইনরিটি, বিশেষ করে হিন্দু খ্রিস্টান এদের উপরে নির্যাতন হচ্ছে। অথচ আপনি যদি দেখেন কিছু হিন্দুদের ঘটনা এসেছে, যদিও সেগুলো পলিটিক্যাল, সেগুলোর সাথে রিলিজিয়াস কোনো সম্পর্ক নাই, আর খ্রিস্টানদের সাথে এরকম কোনো ঘটনাই ঘটে নাই। তো এই যে এখনো ওই যে আমরা শুনেছি যে 3 মিলিয়ন ডলার আপনার ইনভেস্ট করে জয় লবিস ফার্ম তৈরি করেছে এগুলো করানোর জন্য, সেগুলো তারা করছে। সেখানে নিত্যা ম্যাডাম যেটা বলেছে যে ঠিক, যে এখন যদি এটা যারা সরকারে আছেন কিংবা আমরা যারা রাজনৈতিক দল কিংবা বড় একটা অংশের স্টেক হোল্ডার আমরা নেতৃত্ব দিই, তারা যদি না বুঝে বা এগুলো যদি একটা সহনশীল সমাজ এবং পরিস্থিতি তৈরি করার চেষ্টা না করি, তাহলে তো ওই যে আপনি যেটা বলেছেন ওই থিসিস অ্যান্টিথিসিস বিনির্মাণ করতে গিয়ে আমরা মূল ইস্যু থেকে দূরে সরে যাব। যেটা আপনি বলছিলেন যে আপনার কথায় নিত্যা ম্যাডাম যেটা জোর দিয়ে খুব বলেন, আমি মনে করি যে সরকার ভুল পথে হাঁটছে, সরকার সঠিক পথে হাঁটছে না। তবে একই সাথে আবার ওই নিত্যা ম্যাডাম যেটা বলেছে, এটা অবশ্যই এই সরকারকে আমরা ভুল পথে চলতে দিতে চাই না, এই সরকারকে আমরা ব্যর্থ করতে চাই না, কারণ এই সরকারের ব্যর্থতা আমাদের সবার জন্য একটা নতুন বিপর্যয় ডেকে নিয়ে আসবে। কাজে এই সরকারকে সফল করতে হবে। এবং এটা ঠিক যে আমার কিংবা নিত্যা ম্যাডামের কিংবা আপনার এই সরকারে যারা আছে তাদের সাথে অন্তত পরিচয় আছে, জানাশোনা আছে, অন্তত তাদেরকে একটা কথা আমরা বলতে পারবো, ভাই এটা করতেছেন, এটা সঠিক হচ্ছে না, এটা ভুল পথে হাঁটছেন, তাদেরকে সঠিক পথে রাখা লাগবে। যার জন্য আমরা বলছিলাম একটা জাতীয় সরকার হলে, জাতীয় ঐক্যমত্যের সরকার হলে তাদের জন্য ভালো হতো। এখন সরকারেরও আবার কিছু কাছের লোকজন বা সরকারের মধ্যে আছে, তারা একটা প্রতিযোগিতা করতে গিয়ে আপনি কথা বলছেন, বিভ্রান্তি কিংবা আমি মনে করি আমি একটু বলি, জাতীয় সরকারের কথা আপনি বলছেন, কিন্তু জাতীয় সরকার তো বিএনপি কে বাদ দেওয়া হবে না, কিন্তু বিএনপি জাতীয় সরকারে কেন যাবে? এখন যখন বিএনপি না যায়, আপনি তো অন্য বাম দলগুলোকে, ধরেন জুনায়েদ সাকি ভাইকে, আপনাকে, সেটা নিলেও এটা আসলে জাতীয় সরকার হিসেবে এটা পরিপূর্ণ হবে না। তো সেটা তো একটা মানে ওদের জন্যও তো, এই সরকারের জন্যও তো এটা একটা ক্যাচ 22 মানে পজিশন, মানে ওরাও তো আসলে চাইলেও এটা কিছু করতে পারবে না। ওদের জন্য বেস্ট এখন হচ্ছে যে সবকিছু বাদ দিয়া ইলেকশন ঘোষণা করে স্টেপ ডাউন করা, যে ক্ষমতায় আসুক আসুক। কেউ কেউ বলতেছেন, আপনার কাছে কি মনে হয়? আমাকে জিজ্ঞেস করছেন? আমি নূরকে শুনে আপনার কাছে আসছি, অধ্যাপক নেত্রা। জনাব নূর, জি, জাতীয় সরকারের কি বিষয় একটু কেটে আসছিল মাঝখানে। আমি বলতে চাইছিলাম যে বিএনপি ছাড়া তো আর জাতীয় সরকার হবে না, কিন্তু বিএনপি জাতীয় সরকারে যাবে কেন? বিএনপির তো জাতীয় সরকারে যাওয়ার কোনো কারণ নাই। তো বিএনপি জাতীয় সরকারে যেহেতু যাচ্ছে না, আপনিও যাবেন না, জুনায়েদ সাকি ভাইও যাবে না, জাতীয় সরকারটা হবে কেমনি? মানে ওরা যাই করুক, এটা তার জাতীয় সরকার করার ওদের আর কোনো উপায় নাই। মানে তো ওদের ইচ্ছা অনিচ্ছার উপর ডিপেন্ড করে না, যে ওরা 2টা মন্ত্রী বেশি পাওয়ার জন্য জাতীয় সরকার করে নাই।
এখন আমার বিবেচনায় আমার বিবেচনা এবং কেউ কেউ বলতেছেন এটা যে এখন ওদের উচিত ইলেকশনটা দেওয়া, কেউ কেউ মানে কি গুরুত্বপূর্ণ লোকরা, ডক্টর শাহদিন মালিক, আমি ওই দিন শুনলাম যে তারা খুব গুরুত্ব দিয়ে বলতেছেন যে এখনই তাদের ইলেকশন ঘোষণা করে তাদের স্টেপ ডাউন করা উচিত, তাদের একটা রোড ম্যাপ ঘোষণা করা উচিত, এবং যা কিছু কাজ সব পলিটিক্যাল পার্টির করা উচিত। আপনি এটা নিয়ে একটু বলেন, আমরা তারপর অধ্যাপক নিত্রাকে একটু শুনবো এটা নিয়ে। না, পলিটিক্যাল পার্টিগুলো এই যে গণ অভ্যুত্থানের পূর্বে কিংবা গণ অভ্যুত্থানের পরে যে রাষ্ট্রকে নিয়ে, সমাজকে নিয়ে যে একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে পলিটিক্যাল পার্টিগুলোর বাইরে, কারণ আমি মনে করি পলিটিক্যাল পার্টিগুলো এইগুলোতে নজর দেয়নি। কারণ এই যে পলিটিক্যাল পার্টি ইনক্লুডিং মি, আমরা আন্দোলন করেছিলাম এই হাসিনার বিরুদ্ধে, এই ফাঁসিবাদের বিরুদ্ধে, সেই আন্দোলন তো সাকসেস হয় নাই, সেই আন্দোলন তো এইভাবে জনগণ ঝাঁকে ঝাঁকে নেমে আসে নাই। কাজে এখানে বুঝতে হবে যে পলিটিক্যাল পার্টিগুলোর কর্মকাণ্ডে কিছুটা আপনার জনগণের সমর্থন বা জনগণের মনমতো তারা চলতে না পারার ফলেই কিন্তু জনগণ সেখানে কিছুটা পিছিয়ে ছিল। গণ অভ্যুত্থানটা কেন হয়েছে? ছাত্র জনতা সকলের একটা সম্মিলিত ইফোর্ট ছিল। সবাই মনে করেছে যে শেখ হাসিনার পতনের পরে অন্তত বিশ্ববিদ্যালয়টা ভালো চলবে, বাজারটা ভালো চলবে, আপনার নাগরিকরা তাদের নাগরিক অধিকার এবং মর্যাদা নিয়ে বাস করবে। এখনকার যে রাষ্ট্র কাঠামো এবং আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সেখানে যদি নির্বাচন এবং আইন কানুন গুলো যদি আগের মতোই থেকে যায়, তাহলে তো আওয়ামী লীগ যা করেছে পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্টের বাইরে কিন্তু করতে পারবে না এই ফ্রেমে। সেজন্য তো আমরা বারবার বলছি যে ফ্রেম পরিবর্তন করতে হবে, সংবিধানের সংস্কার প্রয়োজন, বিচার বিভাগ প্রশাসনের সংস্কার প্রয়োজন, এবং এর জন্য তো একটা সময় প্রয়োজন। এখন এটা ঠিক ওই যে আমি বলছি কেন আপনার দ্রুত ইলেকশন চাচ্ছে, যেখানে আপনি যদি লক্ষ্য করেন বিএনপির মতো বড় দল তারাও কিন্তু শুরুর দিক থেকে পরিষ্কার বলেছিল যে সরকার একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবং জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সামনে বাংলাদেশ বিনির্মাণের জন্য যতটুকু সময় লাগবে আমরা সেই যৌক্তিক সময়, তারা যৌক্তিক সময় শব্দটা ইউজ করেছে, স্পেসিফিক সময় ব্যবহার করে নাই। কিন্তু সরকারের 3 মাসের কর্মকাণ্ডে অনেকের ধারণা হচ্ছে যে সরকার ফেইলিয়র হওয়ার দিকে যাচ্ছে। সরকার যা করতেছে এখন পর্যন্ত ল অ্যান্ড অর্ডারকে নিয়ন্ত্রণে আনতে পারে না। এখনো বিদেশিরা কনসার্ন যে এখানে নিরাপত্তা নাই, ইনভেস্টমেন্ট তো পরের কথা, এখানে ভিজিটররাও অনেকে আসতে ভয় পাচ্ছে, সাংবাদিকরাও অনেকে কভার করতে আসতে ভয় পাচ্ছে। তো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে তো বাংলাদেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। আমাদের যে রপ্তানির আপনার বড় একটা সেক্টর, গার্মেন্টস সেক্টর, যে অস্থিরতা, এই কারণে কিন্তু অনেকে বলছে যে ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থায় সরকার যদি দীর্ঘায়িত হয় তাহলে আপনার দেশে সংকট বাড়তে পারে। সেই জায়গা থেকে এখন দ্রুত নির্বাচন দিয়ে একটা ইলেক্টেড গভর্নমেন্টের হাতে ক্ষমতা দিয়েই তাদের বিদায় নেওয়াটা ভালো হবে, কারণ সরকারের আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় যে নূরের বক্তব্য পরিষ্কার করছে হয়েছে, আমার মনে হয় নূরের বক্তব্য পরিষ্কার করছেন। আমি শুধু অধ্যাপক নিত্যার মন্তব্য জানার আগে এটা বলতে চাই যে সংস্কারের কথা যেটি বলা হচ্ছে, সেই সংস্কার যদি বিএনপি বা জামায়াতের বা জামাত বিএনপি মানে যারাই ক্ষমতা আসবে, আওয়ামী লীগ ক্ষমতা আসবে না, এটা বোঝা যাচ্ছে। নূর আপনারা ক্ষমতা আসবেন নাকি? মানে আমার মনে হয় আরেকটু দেরি হবে, মানে বিএনপির সাথে নিশ্চয়ই আপনারা এখন তো বিএনপি যদি ক্ষমতা আসে, এটা যদি পছন্দ বিএনপি না হয়, ও নূর তো অর্ধেক বিএনপি হয়ে গেছে, এটা একটু শুনতে চাইবো যে নূরকে তো বিএনপির ওই আসন থেকে নূরকে সহযোগিতা করতে বলা হয়েছে, সুতরাং নূর তো নিশ্চয়ই এটা পরে বলতেই পারবেন। মানে সংস্কার যদি বিএনপির পছন্দ না হয়, ওরা তো বাদ দিয়ে দিবে 2 মিনিটে, সেই সংস্কার করে লাভটা কি? নিত্যা, আপনিও কি মনে করেন কিনা যে এই মুহূর্তেই আসলে নির্বাচন ঘোষণা করা? না নূর, আমরা অধ্যাপক নিত্যার কাছে শুনতে চাই। নূর, আমরা এটা অধ্যাপক নিত্যার কাছে। হ্যাঁ নূর বলে নেন। জি জি। না, আমি বলি খালেদ ভাই, আমার বক্তব্য সবসময় স্ট্রেট ফরওয়ার্ড, যার কারণে অনেকে পছন্দ করে না করে না। বিএনপির চিঠিটা বিষয় ছিল যে আমার এলাকায় আমি প্রোগ্রাম করতে গিয়ে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলাম। সেটা আমি আমাদের আন্দোলনকারী একসাথে যুগপৎ আন্দোলন করেছিলাম, মানে আমার বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানিয়েছিলাম। তার ফলে এই ধরনের পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্য বোধহয় তারা চিঠি দিয়েছিল। এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। দ্বিতীয়ত, সংস্কারের প্রশ্নে আমি বরাবরই বলি, এই সরকার যদি এই কার্যকর সংবিধান, নির্বাচনী ব্যবস্থা এবং প্রশাসনিক সংস্কার এইবার করতে না পারে, বাংলাদেশের গত 53 বছরে হয় নাই, আগামী 53 বছর হবে কিনা সন্দেহ। কাজেই সংস্কারটা এই সরকারকে করতে হবে। সেই জন্যই বলছি যে আমরা সরকারকে সঠিক পথে রাখতে চাই। একটি জিনিস আপনার কাছ থেকে একটু জেনে রাখি, সরকার পরিচালনার ক্ষেত্রে যদি এই ছাত্র সমন্বয়করা অংশ না নিতেন তাইলে এইটা বেটার হইতো কিনা, মানে জাতীয় সরকার করার ক্ষেত্রে এইটা একটা উদ্যোগ হইতে পারতো কিনা? যারা বিপ্লব করছেন তারা যদি অন্তর্বর্তীকালীন সরকার না করতেন, নাকি তারা অন্তর্বর্তীকালীন সরকার শুধু গ্রহণই করেন নাই, প্রফেসর ইউনূসের মতো বলতে হবে ছাত্ররাই তো আমাদেরকে চাকরি দিয়েছে, ব্যাপারটা কি ওরকম? জি, আমি আবারও আমাদের নিত্যা ম্যাডামকে ধন্যবাদ জানাই, যে কারণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন দুঃসময় আন্দোলন করেছি, হাতে গোনা 2-4 জন শিক্ষক আমাদের সাথে সংহতি রেখেছেন, আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সামিনা লুৎফা, তানজিমউদ্দিন খান,
হ্যাঁ, তাদের মধ্যে অন্যতম আমার ডিপার্টমেন্টের একজন শিক্ষক ছিলেন আপনার তাসনিম সিরাজ মাহবুব। তো সেই জায়গা থেকে তাকে আমরা একটা ধন্যবাদ জানাই। আর আপনি যে আমাকে যে প্রশ্নটি বলেছেন, আমিও একটু শেষ করছি ওই আঙ্গিকে একটু বলে, ম্যাডাম তো বলবেন যে সরকারের গঠন প্রক্রিয়াটাতে ছাত্র নেতৃবৃন্দের প্রতিনিধিত্ব থাকা না থাকা নিয়ে এটা একটা আবার একটা বড় ধরনের অবস্থান বা স্টেটমেন্টের প্রয়োজন। তো সংক্ষেপে আমি যেটা মনে করি যে দেখেন, 5ই আগস্টের পূর্বে যেভাবে আমাদের এই ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জাতীয় ঐক্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন, সবাই তাদের ডাকে কিংবা আহ্বানে সাড়া দিয়ে এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল। সেই ক্ষেত্রে এই যে রাষ্ট্র সংস্কার একটা বড় কর্মযজ্ঞ, সেইখানে কিন্তু আমাদের এই ছাত্র নেতৃবৃন্দ একটা সেন্টারে থাকতে পারতো। তারপরেও সরকারে আমি মনে করি যে ছাত্রদের প্রতিনিধিত্ব থাকা দরকার ছিল, কারণ আমরা 71-এ একটা পরিবর্তন দেখেছি, 90-এ একটা পরিবর্তন দেখেছি, কিন্তু সেই পরিবর্তনের সুফল যারা পরিবর্তন করেছে তারা তাদের চিন্তা ভাবনার আলোকে সেটি হয়েছে বলে আমরা পরবর্তীতে লক্ষ্য করি নাই। সেই জায়গা থেকে ছাত্রদের প্রতিনিধিত্বটা থাকা দরকার। গত 6-7 বছরের হিসাব করলে একক হিসাবে ছাত্রলীগের হাতে মার খেয়েছেন সবচেয়ে বেশি আপনি। 6-7 বছর তাদের নিগ্রহের শিকার হয়েছেন, জীবনের ঝুঁকির মধ্যে পড়েছেন। যারা আপনাকে বিভিন্ন সময় মেরে ফেলতে চেয়েছে, সে ছাত্রলীগ এখন একটা নিষিদ্ধ সংগঠন, এবং এই নিষিদ্ধ সংগঠন বা একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে তাদের একটা নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা জনমত তৈরি হয়েছিল। এই নিষিদ্ধের দাবির পক্ষে আপনিও ছিলেন কিনা, জনাব নুরুল হক নূর? এখন এখানে গণ অভ্যুত্থানের পরে গণমানুষের এতটা এই আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ সহ এই ফ্যাসিবাদের দোসর, তাদের প্রতি ঘৃণা তৈরি হয়েছে। মানুষ আসলে তাদের নামটাও শুনতে চায় না। তো যার ফলে আমরা লক্ষ্য করেছি যে আমাদের নেতা কর্মী সহ বড় একটা অংশের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, তারা বলছে যে যেখানে জার্মানি কিংবা ইটালির মতো দেশে ফ্যাসিবাদের কারণে মুসলিনের পার্টি কিংবা হিটলারের নাৎসি পার্টি নিষিদ্ধ হয়েছে, সেখানে বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সবচেয়ে সন্ত্রাসী সংগঠন এবং হাতুড়ি হেলমেট বাহিনীর যারা তাণ্ডব চালিয়েছিল এই আন্দোলন সহ গত 1.5 দশকে, সেখানে ছাত্রলীগ এবং যুবলীগ ছিল অগ্রণী ভূমিকায়। তাদেরকে নিষিদ্ধ করার একটা ব্যাপক জন দাবি তৈরি হয়েছে বা দাবি উঠেছে। সেইখানে আমরা যেহেতু রাজনীতি করি, একটা উদীয়মান রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি, কাজে আসলে ওই আপনি যেটা বলছেন, আমরা রাজনৈতিক দল হিসেবে অবশ্যই আমরা সকলের প্রতি সহনশীল, সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থ চাহিদার পাশাপাশি সংখ্যালঘু মানুষেরও নিরাপত্তা, তাদের স্বার্থ দেখাও রাজনৈতিক দল হিসেবে এবং দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এই রাজনৈতিক দল সহ বিভিন্ন মানুষের যে দাবিটা উঠেছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগকে নিষিদ্ধ করা, আমরা যদি তার বাইরে আসলে অবস্থান নেই, সেক্ষেত্রে আমরা কিন্তু রাজনৈতিক দল হিসেবে জনমত হারাবো এবং বর্তমান সময়ের প্রাসঙ্গিকতা হারাবো। কাজে আমাদের কিন্তু এই জনগণের দাবির সাথে থাকতে হচ্ছে, এবং ছাত্রলীগকে তো ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে ওই শেখ হাসিনা বা আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় আপনার একটা প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করেছে, আমি মনে করি সেই প্রক্রিয়ায় না গিয়ে বরঞ্চ তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শুনানি, তাদের অপকর্ম, যে ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করা প্রয়োজন, গত 15 বছরে যে ছাত্রলীগের অপকর্ম, সেগুলো তুলে ধরলে ছাত্রলীগকে 100 বছর এমনি নিষিদ্ধ করা যায়। কিংবা আওয়ামী লীগের যে অপকর্ম, কিন্তু জনাব নূর, প্রজ্ঞাপন করে যদি নিষেধই না করা হবে, তাহলে এই সরকার বা এই সরকারের লোকেরা এত সেন্সিটিভ কেন ওই অঞ্চল, ওই পক্ষের কোন একটা কথা শুনতে? যেমন ধরেন, আমি আমার উদাহরণ দেই। গতকাল আমি ছাত্রলীগের, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে ডাকলাম। এই সরকারের লোকজনে মনে হইলো ও আইসা একটা তথ্য দিবে, ও আইসা একটা কথা বলবে।